নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখিকা প্রিয়া ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, সিরাজপুরের জমিদার বাড়ি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় দিব্যেন্দু দাস, শুভ ধর, বুবাই সাহা, দিব্যেন্দু গোস্বামী, পারমিতা, সাগর পাঠক, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ অভ্র। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা প্রিয়া ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, সিরাজপুরের জমিদার বাড়ি। এই কেউ জল নেই, তাড়াতাড়ি জল নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিলয়ের অফিসের ডেস্ক থেকে তার এক সহকর্মী ছুটতে ছুটতে জল নিয়ে এলো। জল নিয়ে আসতেই নিলয়ের চোখে মুখে জল ছিটানো হলো। আরে এ তো নীলদার জ্ঞান ফিরেছে। নীলদা, ঠিক লাগছে এখন? নিলয় আস্তে আস্তে উঠে বসলো। আস্তে আস্তে, হ্যাঁ সাবধানে। আগে আগে একটু ঠান্ডা হয়ে বসো তুমি। অফিসের কেউ গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবে, চিন্তা করতে হবে না তোমায়। আর আজকে তোমায় আর কোনো কাজ করতে হবে না, বুঝলে? নিলয় হলো বছর 30-এর যুবক। সে কলকাতায় পরিবারের সাথে থাকে। নিলয় আইটি সেক্টরে চাকরি করে। সেই আজ অফিসে অজ্ঞান হয়ে গিয়েছিল। অফিস কলিগরা কোনো রকমে সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। ইদানিংকালে নিলয়ের শরীরটা ভালো যাচ্ছে না, প্রায়শই অজ্ঞান হয়ে যাচ্ছে। আইটি সেক্টরের কাজেরও খুব প্রেশার। সে ডাক্তারও দেখিয়েছে। ডাক্তার বলেছেন অতিরিক্ত কাজের প্রেশার থেকে এমন হচ্ছে, তাই ডাক্তারবাবু তাকে বলেছে হাওয়া বদল করতে। কিন্তু সে যাবেটা কোথায় সেটাই সে ভেবে পাচ্ছে না। অফিস কলিগরা বাড়িতে পৌঁছে দেওয়ার পর রাতটা ভালোভাবে ঘুমিয়ে সকালে নিলয়ের শরীরটা আগের থেকে একটু সুস্থ হলো। তাই সে বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে বেরোলো। বাজার সেরে নিলয় বাড়ি ফিরতে ফিরতে তার পেছনে সে এক চেনা কণ্ঠস্বর শুনতে পেল। এই নিলয়, শুনতে পাচ্ছিস? এই নিলয়। নিলয় পেছনে তাকিয়ে দেখে অমিত তাকে ডাকতে ডাকতে ছুটছে। অমিত হলো নিলয়ের বন্ধু। সে পাশের কলোনিতে ঘর ভাড়া করে থাকে। তার পরিবার থাকে গ্রামে, কাটোয়া স্টেশনের ভিতরে সিরাজপুর নামে একটি গ্রামে। অমিত পড়াশোনা সূত্রেই কলকাতায় এসেছিল। একই কলেজে পড়তো নিলয় ও অমিত, সেই থেকেই তাদের বন্ধুত্ব। অমিত হাঁপাতে হাঁপাতে নিলয়ের সামনে এসে দাঁড়ালো এবং হাঁপাতে হাঁপাতে বলল, কি রে, তুই কি কানের মাথা খেয়েছিস নাকি? কখন থেকে ডাকছি? নিলয় বলল, কোথায়? আমি তো শুনিনি। অমিত বলল, মনটা কোথায় থাকে তোর? যাই হোক, বাদ দে। কেমন আছিস বল? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখলাম তাই ছুটে এলাম। কিন্তু তুই তো আমার ডাক শুনতেই পাচ্ছিলিস না। সকাল সকাল আমায় ছুটিয়ে মারলি তুই। উফ। নিলয় একটু ক্লান্ত গলায় বলে উঠল, এই চলছে রে, কিন্তু কদিন ধরে না শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারবাবু হাওয়া বদল করতে বলেছে, কিন্তু কোথায় যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমি থাকতে চিন্তা করছিস কেন? হ্যাঁ, তুই এক কাজ কর, আজ রাতের ট্রেনে আমার সাথে গ্রামের বাড়িতে চল। নিলয় জিজ্ঞেস করল, তোর গ্রামের বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতে। আমিও বাড়িতে ফিরছি, তুইও আমার সাথে চল, তোর ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ, খোলামেলা হাওয়া, শহরের এই দূষিত কোলাহল পরিবেশ থেকে অনেকটা ভালো। নিরিবিলি যে 2 দিন কাটিয়ে আসবি। আর বাড়িতেও লোকজনের তেমন চাপ নেই। মা বাবা আর আমাদের বাড়ির দেখাশোনা করে নসুদা। আচ্ছা, তা কটার ট্রেনে যাচ্ছিস? এই তো রাত 9:05 কাটোয়া লোকালে। তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, তা আমাদের বাড়িতে যাবি না? চল একবার ঘুরে আসবি। না রে, এখন আর যাবো না, বাড়ি থেকে একটু গোছগাছ করবো। আচ্ছা, ওই কথাই রইল, এখন আসি রে। এই বলে অমিত চলে গেল বাজার নিয়ে। বাড়ি ফিরে তার স্ত্রীকে জানায় সে তার বন্ধুর সাথে বন্ধুর গ্রামের বাড়িতে হাওয়া বদলে যাবে আজ রাতের ট্রেনে। অমিতের কথা মতো কাটোয়া লোকাল ধরতে নিলয় বাড়ি থেকে বেরিয়ে যায় 8টার দিকে। স্টেশনে গিয়ে একেবারে 2 বন্ধু দেখা করবে। নিলয় স্টেশনে উঠতেই
অমিতের সাথে দেখা হলো তার। নিলয় অমিতকে প্রশ্ন করলো, টিকিট রেডি তো? তুই চিন্তা করিস না, সব রেডি আছে। কিছুক্ষণ পর 9:05 কাটোয়া লোকালের ট্রেন স্টেশনে এসে উপস্থিত হলো। যথারীতি অমিত আর নিলয় ব্যাগপত্র তুলে নিজেদের সিটে গিয়ে বসল। রেলের এই কামরাটা বেশ ফাঁকা, ভেতরে হলুদ নিয়ন আলো জ্বলছে। ট্রেনটি নির্দিষ্ট টাইমে স্টেশন ছাড়ল। রাতের দিকে এসব স্টেশনগুলো বেশ ফাঁকাই থাকে। ট্রেন তার আপন গতিতে ছুটছে আলো আধারির মাঝে। নিলয়ের বেশ ভালো লাগছে, চারিদিক শান্ত ও স্নিগ্ধ। কামরার জানলা দিয়ে শুধুমাত্র নিকষ অন্ধকার আর কয়েক গুচ্ছ জোনাকের খেলাই দেখা যাচ্ছে। নিলয় আর অমিত গল্পগুজব করছে আর মাঝে মাঝে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করছে। ট্রেনটি নবদ্বীপ ছাড়িয়ে যখন বিষ্ণুপ্রিয়া হল্টে ঢোকে তখন স্টেশনে কিছু মানুষের দেখা মিলল। এদিকে 2-1টা স্টেশনে এখনো জনসমাবেশ বেশ ভালোই, কিন্তু নিলয় খেয়াল করল অমিত কেমন অস্থির হয়ে উঠেছে, যেন কোনো কিছু দেখে এমন করছে সে। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। নিলয় অমিতকে জিজ্ঞেস করলো, কি রে অমিত, এত অস্থির লাগছে কেন তোকে? কি হয়েছে তোর? না না, কিচ্ছু হয়নি। অস্থির হবো কেন, একটু গরম লাগছে তাই। কিন্তু এই বলে অমিত আবার ফিসফিস করে বলে উঠল, এখানেই সব হয়েছে, সব কিছুর মূলে তো এই জায়গা। নিলয় কিছুই বুঝতে পারে না অমিত কি বলছে এসব, তাই সে বলে ওঠে, কি সব বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধুর, কিচ্ছু না, তোকেও তো বুঝতে হবে না। তোর ভালো লাগছে তো? হ্যাঁ রে, বেশ ভালোই লাগছে, অনেকদিন পর বেশ হালকা লাগছে। এইভাবে তারা নানান গল্প করতে থাকলো। ট্রেনও আপন গতিতে ছুটতে লাগলো। একসময় ট্রেনটি কাটোয়া স্টেশনে এসে থামলো। তখন প্রায় রাত 11টা বাজতে যায়। নিলয় ও অমিত ট্রেন থেকে নামলো। অমিতদের গ্রাম এখান থেকে প্রায় মাইল 5 দূরে। এত রাতে গাড়ি পাওয়া মুশকিল। স্টেশনেও হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে। আসলে গ্রামের দিকে রাত 11টা মানে অনেকটাই রাত, তাই এত লোক সংখ্যা কম। নিলয় অমিতকে একটু চিন্তিত স্বরেই বলল, অমিত, এত রাতে গাড়ি কি পাওয়া যাবে? দেখে তো মনে হচ্ছে আজ হেঁটেই যেতে হবে তোদের বাড়িতে। তাই তো মনে হচ্ছে। দাঁড়া, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যদি কোনো গাড়ি পাওয়া যায়। এই বলেই তারা দুজনেই স্টেশনের ধার বেয়ে হাঁটতে শুরু করলো। চারিদিক অদ্ভুত অন্ধকারে ছেয়ে আছে। হঠাৎ তারা স্টেশনের শেষ প্রান্তে একটা মাল টানা গাড়ি দেখতে পেলে। অমিত বলে উঠল, নিলয়, একটা মাল টানা গাড়ি পাওয়া গেছে, চল এটাতেই আমরা যাব। এইটাতে তো মালপত্র পাওয়া হয়, যাত্রীবাহী গাড়ি তো নয়। তাতে কি ভাই, এত রাতে এর থেকে ভালো গাড়ি পাওয়া যাবে না। এই গাড়িতে না গেলে হেঁটে বাড়ি ফিরতে হবে প্রায় রাত শেষে। নিলয় ভেবে দেখল সত্যিই এই গাড়িতে যদি না যায় তবে হেঁটেই যেতে হবে। এখন শরীরে অত ধকল সহ্য হবে না, তার চেয়ে এই ঢের ভালো। কিন্তু গাড়ির চালক কোথায়? অনেক ডাকাডাকি খোঁজাখুঁজির পর তার দেখা মিলল। লোকটি গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিল। অমিত ও নিলয়ের ডাকে তার ঘুম ভেঙেছে। লোকটির চেহারা অত্যন্ত ছিপছিপে মনে হচ্ছে, কতদিন ঠিক করে হয়তো খায়নি। গায়ের রং এতটাই কালো যে অমাবস্যার নিকষ কালো অন্ধকারে সে একেবারেই মিশে গেছে। শুধু জ্বলছে তার সাদা হলদে মিশ্রিত দুটো চোখ। চোখ দুটো তন্দ্রাচ্ছন্ন, হয়তো অনেকদিন ঠিক করে ঘুমও হয়নি তার। এই মালপত্র টানার কাজের জন্যই হয়তো তার ঘুম হয়নি। যাই হোক, অমিত তাকে ডেকে বলল, দাদা, সিরাজপুর যাবেন? তখন লোকটি উত্তর দিল, বাবু, যেতে পারি, কিন্তু আমার গাড়িতে তো মালপত্র বওয়া হয়, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না না, আমাদের কোনো অসুবিধা হবে না, আপনি চলুন। কিন্তু তারপর অমিত একটু অদ্ভুত হেসে বলল, আজ তো আমাদের যেতেই হবে, না হলে আমরা পঞ্চনশ্বর হব কি করে? নিলয় অমিতের কথা কিছুই বুঝতে পারল না। তারপর তারা গাড়িতে চাপে। গাড়িও চলতে শুরু করে। গাড়ি লোকালয় ছাড়িয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। চারিদিক ঘন জঙ্গল, আলোর লেশ মাত্র নেই।
শুধু গাড়ির সামনে জ্বলছে মশালের আলো। রাস্তার দুপাশে কাঁটা গাছের ঝোপঝাড়। এ পথে কাউকে হেঁটে আসতে হলে খুব সাবধানে আসতে হবে, নয়তো সে ঝোপঝাড়ের কাঁটার কবলে পড়বে। আচ্ছা অমিত, তোদের বাড়ি যাওয়ার জন্য এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই? এই রাতের বেলা জঙ্গলের রাস্তা ধরে যাওয়াটা কি ঠিক হচ্ছে? যদি কোনো বন্যপ্রাণীর কবলে পড়ি আমরা, তখন? ভয় পাবেন না দাদাবাবু, কিচ্ছু হবে না। সিরাজপুর যাওয়ার এটাই শর্টকাট রাস্তা। আর এই জঙ্গলে তেমন বন্য পশু নেই, কয়েকটা হয়তো শেয়াল টেয়াল আছে, ওরা মানুষের শব্দ পেলে এদিকে আসে না। হ্যাঁ রে, তুইও তো ভয় পাস না, কিচ্ছু হবে না। গাড়ি আবার জঙ্গলের রাস্তা ধরে চলতে শুরু করলো। মিনিট 5 পর হঠাৎ গাড়ির চালক গাড়ি থামালো। অমিত বলে উঠল, কি ব্যাপার দাদা, গাড়ি থামালেন কেন? এখন তো সিরাজপুর আসেনি। তাহলে? দাদাবাবু, আসলে সামনে না কোনো কিছু এসে দাঁড়িয়েছে, মনে হয় কোনো প্রাণী। মানে কি এসে দাঁড়িয়েছে? হঠাৎ তারা একটা বিড়ালের ডাক শুনতে পায়, কিন্তু ডাকটা কেমন ভয়ঙ্কর অদ্ভুতভাবে কানে লাগছে। বিড়ালের ডাক এমন হতে পারে? নিলয় তখন বলে উঠল, শুনতে পাচ্ছিস অমিত? বিড়ালের ডাক, কিন্তু কি বাজে ডাকটা! উফ, কি কানে লাগছে! তারপর তারা গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখল একটা কালো বিড়াল বসে রয়েছে। বিড়ালটার গায়ের রং একদম মিশমিশে কালো, কোথাও অন্য একটু রঙের লেশ মাত্র নেই। এই রাতের অন্ধকারে সে একেবারে মিশে গেছে। কেবল তার চোখ দুটো সবুজ জল করছে, আর তার গলার স্বরটা কেমন যেন ভয়ঙ্কর, আর সে তার হিংস্র দাঁত বের করে ডাকছে। তাকে দেখলে যে কোনো দুর্বল হৃদয়ের মানুষরা ভয় পেতে বাধ্য। অমিত বিড়ালটাকে তাড়াতেই বিড়ালটা শো করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। নিলয় একটু ভয় পেয়ে ঢোক গিলে বলে উঠল, ও অমিত, বিড়ালটা কি অদ্ভুত না? আরও ডাকটা শুনেছিস? ভাই সিরিয়াসলি আমার কিন্তু বেশ ভয় লাগছিল। হঠাৎ বিড়ালটা কোথা থেকে এসে আমাদের গাড়িটা আটকালো বলতো? তখন গাড়ি চালক বলে উঠল, দাদাবাবু, ভয় পাবেন না, জঙ্গলের থেকে ভাম বিড়াল এসেছিল। এখানে ভাম বিড়াল দেখা যায় প্রায়শই, আপনারা গাড়িতে উঠুন। অমিত তখন বলল, শুনলি তো, এখানে মাঝে মাঝে এমন ভাম বিড়াল দেখা যায়। চল এখন গাড়িতে উঠি, নয়তো দেরি হয়ে যাবে। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। কিন্তু নিলয়ের মনে হতে লাগলো এই জঙ্গলটা যেন তাকে গিলে খেতে আসছে। তার খুব অস্বস্তি হতে লাগলো, কখন যে এই জঙ্গল শেষ হবে। কিছুক্ষণ পর গাড়ি সিরাজপুরের মাঠে এসে থামলো। পর তারা গাড়ির ন্যায্য ভাড়া মিটিয়ে মাঠের পাশ দিয়ে সরু গলির কাঁচা রাস্তা ধরে তারা হাঁটতে শুরু করলো। তারা একটা পুকুর পেরিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে একটা লোহার গেট, চারিদিকে বড় বড় গাছে ঘেরা, যেন এই বাড়িটি এই জঙ্গলের মাঝে একাই দাঁড়িয়ে আছে। আশেপাশে তেমন লোকালয় নেই, তবে সামনে একটা বাজার আছে। এখানকার মানুষরা সেখান থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনেন। যখন নিলয়রা অমিতদের বাড়িতে পৌঁছায় তখন রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তারা গেট খুলে বাড়ির দরজায় কড়া নাড়ল, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সারা শব্দই এলো না। অমিত বাড়ির কাজের লোকটাকে, মানে যে বাড়ির দেখাশোনা করে, সেই নসুদাকে ডাকলো। নসুদা, ও নসুদা, দরজা খোলো, আমি অমিত। এবার দরজা খোলার শব্দ পাওয়া গেল। নসুদা দরজাটা খুলে দিল। বেশ ভারী চেহারা, মুখে মোটা গোঁফ, চোখ দুটো বেশ আকর্ষণীয়। সাদা ধুতি আর স্যান্ডো গেঞ্জি পরিহিত নসুদা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। অমিত বলল, শুনতে পাও না নাকি? কখন থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আসলে দাদাবাবু, কয়েকদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে এখানে, তাই দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না আর কি। এখানে চোরের উপদ্রব? আচ্ছা, যাই হোক, আমাদের ব্যাগগুলো ভেতরে ঢোকাও। তোমার হাতে লণ্ঠন কেন? বাড়িতে ইলেকট্রিসিটি নেই? না দাদাবাবু, আজ বাড়িতে ইলেকট্রিসিটি নেই,
লাইনের বড় গন্ডগোল দেখা গেছে। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তাও ঠিক হয়নি। এই বলে নসুদা ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। অমিত আর নিলয়ও বাড়ির ভেতরে ঢুকলো। বাড়িতে ইলেকট্রিসিটি নেই, চারিদিকে মোমের আলো জ্বলছে। বাড়িতে বসার ঘরে ঢুকতেই দেখা যায় সোফার পাশে আরামকে দাঁড়ায় অমিতের বাবা বসে টেপ রেকর্ডারে গান শুনছেন। তিনি অমিতদের দেখে গানটা বন্ধ করলেন। অমিত গিয়ে প্রণাম করলো। বাবা, ও নিলয়, আমার কলেজের বন্ধু, দুদিন আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। নিলয় গিয়ে অমিতের বাবাকে প্রণাম করলে অমিতের বাবা বলল, বাবা নিলয়, এসো, বসো বসো। এতটাই এসেছো যখন নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। তোমার কাকিমা খাবার বানাচ্ছে। আসলে অমিতের আসতে একটু দেরি হবে জেনেই ওর মা দেরি করে রান্নাঘরে গেছে, যাতে অমিতকে গরম গরম খেতে দিতে পারে। না না, তুমি আগে একটু জল খাও। অমিতের বাবা নসুদাকে ডাকলো। এই নসু, নসু, এদিকে একটু দাদাবাবুর জন্য জল নিয়ে আয় তো। নসুদা দূর থেকে সম্মতি জানালো। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে অমিতের মা বেরিয়ে আসলে অমিত ও নিলয় গিয়ে তাকে প্রণাম করলো। অমিত নিলয়ের পরিচয় দিল। তারপর নসুদা জল নিয়ে আসলো। জল এনে নসুদা নিলয়কে দিল। কিছুটা জল খাওয়ার পর নসুদা অদ্ভুতভাবে হেসে নিলয়কে জিজ্ঞেস করলো, কি দাদাবাবু, এই জলটা কেমন লাগছে? নিলয় ভেবে উঠতে পারল না জল কেমন লাগছে, এই কেমন প্রশ্ন। সে কথা ভাবতে ভাবতে গ্লাসের দিকে তাকাতেই ভয়ে আঁতকে উঠল। সে ভয় চিৎকার করলো, এ কি রক্ত? রক্ত কোথা থেকে আসলো? আমি আমি রক্ত খেয়ে ফেললাম। সে এই বলে হাত থেকে গ্লাসটা ফেলে দিল। সাথে সাথে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অমিত সাথে সাথে নিলয়ের কাছে এসে বলল, কি হয়েছে নিলয়? তুই এরকম করছিস কেন? কি সব বলছিস? রক্ত কোথা থেকে আসবে এখানে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই গ্লাসে, এই গ্লাসে রক্ত। আমি আমি রক্ত দেখেছি। আমি আমি কি খেয়ে ফেললাম? বাবা নিলয়, তুমি ঠিক করে দেখো, কোথাও কোনো রক্ত নেই। গ্লাসে তো জলই ছিল। হয়তো তুমি এতটা জার্নি করে এসেছো তাই তোমার শরীরটা খারাপ লাগছে। তুমি এক কাজ করো না, অমিতের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, হাতে মুখে জল দাও, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। এই অমিত, হ্যাঁ মা, বলো। যা নিলয়কে নিয়ে তোর ঘরে যা। আচ্ছা মা। নিলয়, আয় আমার সাথে আমার ঘরে চল। অমিত ও নিলয় সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। দোতলায় 3টি ঘর, পশ্চিম ও পূর্ব দিকে একটি করে ঘর, আর মাঝে আরেকটি ঘর, যেটা হলো স্টাডি রুম, যেখানে অমিতের বাবা তার ব্যবসার সমস্ত কাজবাজ করেন। অমিত নিলয়কে নিয়ে ঘরে ঢুকল। নিলয়ের মনে তখনও বেশ খানিকটা ভয় তাকে গ্রাস করে রেখেছে। আবার এটাও ভাবছে হয়তো কাকিমাই ঠিক বলেছে, কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। তারপর এই এতটা ধকল, হয়তো তার জন্যই সে ভুল দেখছে। নিলয় ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। অমিতের ঘরের জানলা দিয়ে একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস খেলে যাচ্ছে। তার বেশ ভালো লাগছে। কি এবার ভালো লাগছে তো তোর? হ্যাঁ, এখন বেশ হালকা লাগছে। তখন যে আমার কি হলো কিছুই বুঝতে পারলাম না। এর মধ্যে নিচ থেকে অমিতের মায়ের গলা শোনা গেল, অমিত, নিলয়কে নিয়ে খেতে আয়, দেরি করিস না, খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, যাচ্ছি আমরা। যা হয়েছে বাদ দে, চল চল চল, নিচে চল। মা আমাদের জন্য খাবার বেড়ে অপেক্ষা করছে। তারপর তারা নিচে নেমে এলো। খাওয়ার টেবিলে নানান রকমের পদ সাজানো। অমিতের মা যত্নের সাথে তাদের খাবার পরিবেশন করলো। নিলয় ও অমিত খুব তৃপ্তির সাথে খেলো। খাওয়া দাওয়ার পর তারা ঘরে ফিরে দুজনেই বিছানায় গাটা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তাদের চোখে ঘুম নেমে আসলো। পশ্চিমের জানালাটা খোলাই রেখেছে তারা, তাতে মৃদুমন্দ বাতাস খেলে যাচ্ছে ঘরে। কিন্তু বেশ কিছুক্ষণ পর
নিলয়ের ঘুমটা ভেঙে গেল কিছু একটা উপর থেকে নিচে পড়ার শব্দে। সে আচমকা শব্দে ভয় পেয়ে গেল। এমন সময় সে খেয়াল করল সে যেন খুব শীতল জিনিসের স্পর্শে রয়েছে। সে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে অমিতের গায়ে তার হাত পড়ল। হাত পড়া মাত্রই সে চমকে উঠল। সে আস্তে আস্তে বলল, এ কি, অমিতের গা এত ঠান্ডা কেন? একদম বরফের মতো শীতল, যেন অমিত একটা মরা মানুষ। সে বেশ ভয় পেয়ে গেল। সে জোরে শব্দ করে অমিতকে ডাকতে যাবে, এমন সময় তার চোখ পড়ল জানালায় অন্ধকারে যেন সবুজ দুটো আলো জ্বলছে। সাথে সাথে জানলা থেকে ভেসে আসলো সেই বিড়ালের কর্কশ ডাক। কি ওখানে? ও ওখানে কি? এই ডাক, এই ডাক তো আমি জঙ্গলে শুনেছিলাম। নিলয় ঘেমে নিয়ে একাকার অবস্থা। সে কিছু বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটে চলেছে। ঘরের নিয়ন হলদে বাতির আলোয় সে ভালো করে খেয়াল করল ঘরের জানালায় বসে রয়েছে সেই বিড়ালটা, যেটাকে তারা আসার সময় জঙ্গলে দেখেছিল। সেই গায়ের রং, জ্বলন্ত সবুজ দুটো চোখ, আর সেই হিংস্রতা, সাথে তার কর্কশ ডাক। সে যেন বারবার নিলয়কে কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে, তাকে সাবধান করছে। নিলয় তার কাছে এগিয়ে যাবে এমন সময় জানালা দিয়ে বিড়ালটা লাফ দিল। ততক্ষণে ঘরের আলো জ্বলে উঠেছে। ঘরের আলো জ্বালাতে নিলয় যতটা না অবাক হয়েছে, তার থেকেও বেশি অবাক হলো তার সামনেই একটা মানব মূর্তির ছায়া পড়েছে। কার এই ছায়া? অমিত তো এখন ঘুমোচ্ছে। তাহলে এ ঘরে এখন কে আসবে? এসব ভাবতে ভাবতে নিলয়ের মাথা কাজ করছে না। হঠাৎ নিলয় তার কাঁধে একটা হাতের স্পর্শ পেল। সে খুব ভয়ে সন্তর্পণে পেছনে ফিরল। কেন, তুই কি ভাবছিলিস? ভূত? না ভাই, ঠাট্টা করিস না। আর দেখি তোর গাটা। তারপর নিলয় অমিতের গাটা স্পর্শ করল। না, কোথায় ঠান্ডা? এ তো নর্মাল টেম্পারেচারই আছে। তাহলে তখন সে কি বুঝল? কি হয়েছে নীলা? তুই এভাবে আমায় কি দেখছিস? তখন নিলয় বিষয়টা একটু আড়াল করার চেষ্টা করে অমিতকে বলল, না না, কিছু দেখছি না। জানিস, আবার ওই বিড়ালটা এখানে এসেছিল, ওই জানাতেই বসেছিল। ওই বিড়াল এখানে? আচ্ছা, হয়তো খাবারের জন্য ঘরে ঢুকেছিল। তুই এসব বাদ দে, চল আয় শুয়ে পড়ি। ইলেকট্রিসিটিও চলে এসেছে। এই বলে অমিত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু নিলয়ের মাথা থেকে বিষয়টা গেল না। বন্য ভামবিড়াল বাড়িতে ঢুকবে খাবারের জন্য? কিন্তু সেই বিষয়টাকে বেশিক্ষণ মাথায় রাখতে পারল না নিলয়। সেও অমিতের পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা নিলয় ঘুম ভেঙে উঠে বসতেই দেখে অমিত তার পাশে নেই। বেলাও বেশ হয়েছে। কাল রাতের ঝক্কির পর নিলয়ের ঘুমটা বেশ গাঢ় হয়ে এসেছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেল তার। নিলয় হাতে মুখে জল দিয়ে নিচে আসলো। নিচে এসে দেখল অমিত তার মা বাবার সাথে বসে চা খাচ্ছে। নিলয়কে দেখে অমিত বলল, আয় আয় নীলা, বস। তুই ঘুমাচ্ছিলিস তাই আর তোকে ডাকিনি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর সকালের চাটা খেয়ে অমিত নিলয়কে বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। বাড়ির বাইরে বেরিয়ে গ্রামের এই খোলামেলা বাতাস নিলয়ের খুব ভালো লাগছে। কালকে রাতের ঘটনাগুলো যেন সে বেমালুম ভুলে গেছে। তারা ঘুরতে ঘুরতে অমিতদের বাড়ির পেছনে আসে, কিন্তু নিলয় হাঁটতে হাঁটতে যেন কিছু নরম জিনিসের উপর পা দিয়ে ফেলেছে। সে পায়ের দিকে খেয়াল করতেই শিউরে উঠল। সে দেখল একটা মৃত বিড়ালের উপর সে পা দিয়েছে। সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে অমিত তার কাছে ছুটে আসলো। নিলয় খেয়াল করল এই সেই কালো বিড়ালটা যে কালকে অমিতের ঘরের জানলায় এসেছিল। কিন্তু ও মরল কিভাবে? বিড়ালটাকে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় বিড়ালটার মাথাটা কেউ মুচড়ে ঘুরিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে নীলা? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? অমিত, অমিত দেখ, দেখ ওই বিড়ালটা কিভাবে মরে রয়েছে। আমি তোকে বলেছিলাম না
ও কাল রাতে তোর ঘরে এসেছিল, কিন্তু দেখ কিভাবে কিভাবে ওর মাথাটা ঘুরিয়ে ওকে কেউ মেরে ফেলেছে। অমিত নিলয়ের কথা মতো নিলয়ের পায়ের দিকে তাকালো। সেও বেশ অবাক হলো। সে বলে উঠল, তাই তো, কিন্তু বিড়ালটাকে কে মারবে? ও হয়তো অন্য কোনো কারণে মারা গেছে। অমিত নসুদাকে বিড়ালটা ফেলে দিয়ে আসতে বলল, নয়তো এখানে পড়ে থাকলে পচে গন্ধ বেরোবে। এর ওপরেই ঠিক অমিতের ঘর, তাই পচে গেলে ঘরে গন্ধে টেকার দায় হয়ে যাবে। নসুদা এসে বিড়ালটাকে নিয়ে গেল। তারপর নিলয় এবং অমিত বাড়ির ভেতরে গেল। নিলয়ের মনের ভেতর তখন ওই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। তারপর দুপুরের খাবার খেয়ে তারা বিশ্রাম নিচ্ছিল। এমন সময় অমিত নিলয়কে জিজ্ঞেস করলো, নিলয়, মাছ ধরতে যাবি? চল মাছ ধরতে যাই। শহরে তো এসব করাই হয়ে ওঠে না। চল আমাদের বাড়ির সামনের পুকুরটাতে। নিলয়ের মনটা সকালের ঘটনার জন্য ভালো নেই। বারবার তার মনে পড়ছে ওই বিড়ালটার কথা। তাই সেও ভাবল একটু বেরোলে হয়তো ভালোই লাগবে। তাই সে আর আপত্তি করল না। বিকেলের মৃদুমন্দ বাতাসের খেলার একটা মনোরম পরিবেশে তারা পুকুর পাড়ে বসে মাছ ধরতে লাগলো। নিলয় একটু উঠে পাশে হাঁটাহাঁটি করতে করতে একটা সিগারেট ধরালো। সে কালকের ঘটনাগুলো নিয়ে ভাবনার জালে এক প্রকার ডুব দিল। এমন সময় পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। সে নিলয়কে দেখে একটা ডাক দিল, ও দাদা, দাদা, এখানে কি করছেন এই সময়? আসলে দাদা, আমি আর আমার বন্ধু এখানে মাছ ধরতে এসেছি। মাছ ধরতে? হ্যাঁ, আচ্ছা। তার পুকুর পেলেন না? এই বাড়ির সামনের পুকুরই পেলেন? হ্যাঁ, যাই হোক, তা আপনাকে তো কোনোদিন এ গাঁয়ে দেখেছি বলে মনে হয় না। আপনার বন্ধু কে, আর এখানে উঠেছেনই বা কোথায়? আমি নিলয়, কলকাতায় থাকি। এখানে অমিতদের বাড়িতে এসেছি। অমিতই আমার বন্ধু। এই তো ওই সামনের বাড়িটাই ওদের। লোকটি নিলয়ের কথা শুনে যে বেশ অবাক ও ভয় পেয়েছে তা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সে বলে উঠল, কি, অমিতদের বাড়িতে? মানে এই সামনের বাড়িতে? হ্যাঁ, কি বলছেন কি? তাড়াতাড়ি পালান এখান থেকে, না হলে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। ও বাড়ি ভালো না, তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি। লোকটি একথা বলতে বলতে দ্রুত সেই স্থান ত্যাগ করল। নিলয় কিছুই বুঝে উঠতে পারল না কি বলে গেল লোকটা এসব। এ বাড়ি ভালো না, পালাতে? এসব ভাবতে ভাবতেই নিলয় তার কাঁধে একটা হাতের স্পর্শ পেল আবার। সে চমকে পিছনে ফিরল, দেখল অমিত দাঁড়িয়ে। কিরে, কোথায় গেছিলিস? আমি কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। শেষে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে। চল চল, বাড়িতে চল, মাছ তো প্রায় ধরাই হয়ে গেছে। তারপর নিলয় ও অমিত বাড়ি ফিরে আসলো। নিলয় শুধু ভেবেই চলেছে কাল থেকে তার সাথে সব কি ঘটছে। এমন সময় অমিতকে তার বাবা তার স্টাডি ঘরে ডাকলো। একটা জরুরি আলোচনা আছে তাদের ব্যবসা নিয়ে। তাই অমিত চলে গেল। নিলয়ের এই আলোচনায় যাওয়া ঠিক হবে না। তাদের ব্যবসায়িক আলোচনার মধ্যে তার না থাকাই ভালো। নিলয় ভাবল, সন্ধে হয়েছে, এখন একটু তেলে ভাজা হলে মন্দ হয় না। সে বিকেলে মাছ ধরার সময় যখন আশপাশটা ঘুরে দেখছিল, তখন সে বাড়ি থেকে একটু সামনে একটা তেলে ভাজার দোকান দেখেছিল। তাই সে তেলে ভাজা আনতে বেরিয়ে পড়ল। সে দোকান থেকে বাড়ির সকলের জন্য তেলে ভাজা নিয়ে বাড়ি ফেরার পথ ধরল। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ খেয়াল করল বাড়ির একদম সামনে রাস্তার পাশের ঝোপ থেকে কেমন অদ্ভুত একটা গোঙানির শব্দ পাওয়া যাচ্ছে। কোনো হিংস্র প্রাণীরই বোধ হয়। নিলয় ঝোপ সরিয়ে দেখার সাহস করে উঠতে পারছে না। হঠাৎ এক পা করে প্রাণীটি বেরিয়ে আসতে থাকলো। নিলয় চমকে উঠে বলল, কি বেরোচ্ছে ঝোপ থেকে? সে পাশেই পড়ে থাকা একটি শুকনো ডাল হাতে নিল নিজেকে রক্ষা করার জন্য। প্রাণীটি ঝোপ থেকে বেরোলে দেখা যায় একটি শিয়াল, কিন্তু একে শিয়াল বলা যায় না। শিয়ালের থেকে বেশ বড় মাপের। হিংস্র দুটো দাঁত তার চোয়াল থেকে বেরিয়ে এসেছে। চোখ থেকে যেন আগুন ঝরছে। সে আস্তে আস্তে নিলয়ের দিকে এগিয়ে এসে যেই মুহূর্তে নিলয়ের উপর ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিলয় সাহস করে লাঠিটা সজোরে তার মাথার উপর বসিয়ে দিল। তৎক্ষণাৎ শিয়ালটি মাটিতে লুটিয়ে পড়ল।
নিলয় বেশ ভয় পেয়ে গেল। সে কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। সে এক দৌড়ে কোনো রকমে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকে দেখল অমিত নিচে সোফাতে বসে রয়েছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, অমিত, অমিত, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চল। নিলয়ের এমন অবস্থা দেখে অমিত নিলয়ের কাছে জানতে চাইল, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর কোথায় গিয়েছিলিস? তোকে সন্ধ্যা থেকে তো খুঁজে বেড়াচ্ছি। তুই তুই তাড়াতাড়ি বাইরে চল। আসলে আসলে আমি সামনেই গিয়েছিলাম, বুঝলি তো। আসার সময় বাড়ির বাইরে একটা শিয়াল আমায় তাড়া করলো। কি বলছিস কি? চল বাড়ির বাইরে চল তো দেখি। অমিত নিলয়ের সাথে বাইরে গেল, কিন্তু কোথায় সে শিয়াল? বাড়ির বাইরের ঝোপে কিচ্ছু নেই। আমি তো এখানেই শিয়ালটাকে মারলাম। ও তো এখানেই পড়েছিল। কোথায় গেল? হয়তো তোর আঘাতে ও মরেনি, ভয় পালিয়েছে। বাদ দে, তোর হাতে তো দেখছি তেলে ভাজা। এটা আনতেই বাইরে গেছিলিস? তা আমায় বলবি তো, আমি নাসুদাকে দিয়ে আনিয়ে নিতাম। তোর আবার যাওয়ার কি দরকার ছিল? দেখছিস তো, আর যদি কোনো বিপদ ঘটতো তাহলে? অমিত নানান কথা বলতে থাকলো। নিলয় বুঝতে পারল অমিত এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। হয়তো ওইগুলোর সাথেও অভ্যস্ত, এখানকার ছেলেও। কিন্তু নিলয় খেয়াল করলো অমিতের হাতের কনুইয়ের দিকে কাদামাটি লেগে রয়েছে। কিন্তু কাদামাটি কোথা থেকে আসলো ওর হাতে? ও তো বাড়ির ভেতরেই ছিল। নানান প্রশ্নে নিলয়ের মাথা জর্জরিত হয়ে গেল। তার মাঝেই আবার অমিত বলল, কিরে, কি ভাবছিস? চল ভেতরে চল। তেলে ভাজাগুলো তো তাকিয়ে আছে, ওগুলো তো খেতে হবে নাকি? নিলয়ও আর কথা বাড়ালো না। সে অমিতের সাথে ভেতরে চলে গেল। অমিতের মা মুড়ির সাথে সেগুলো মেখে দিল। অমিত নানান গল্প করতে থাকলো, কিন্তু নিলয়ের মন সেদিকে নেই। সে কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আবার ভাবনায় ডুব দিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ঘটনারই কুল কিনারা করতে পারল না সে। রাতে বিশেষ খাওয়ার ইচ্ছে তার না থাকলেও সবার জোড়াজুড়িতে কোনো রকমের রাতের খাওয়া সেরে অমিত ও নিলয় শুয়ে পড়ল। কিন্তু নিলয়ের ঘুম কতটা সময় পরে ভেঙে গেল তা জানা নেই। তবে তার ঘুম ভেঙে গেল অদ্ভুত একটা সুন্দর বাতাসে ভেসে বেড়ানো সুবাসের কারণে। কিন্তু এই সুবাস কোথা থেকে ভেসে আসছে? বাড়ির আশেপাশে তো কোনো সুন্দর গাছ দেখেনি নিলয়। তবে কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে এ তো কোনো ফুলের গন্ধই নয়, কিন্তু গন্ধটা বড্ড নেশা ধরিয়ে দিচ্ছে। হঠাৎ বারান্দায় রেলিং ধরে যেন কোনো নারী নূপুর পায়ে ছমছম করে দৌড়ে এদিক থেকে ওদিকে গেল। এত রাতে কে বারান্দায় দৌড়াচ্ছে? নিলয় উঠে বারান্দায় এসে দেখে, না, কেউ নেই। তাহলে এদিকে ততক্ষণে বাড়িটা সেই সুবাসে ভরে উঠেছে। মাথা ঝিমঝিম করছে নিলয়ের। হঠাৎ তার চোখ যায় বিছানার দিকে। বিছানায় তাকাতেই নিলয় ভয়ে আঁতকে উঠল। সে উৎকণ্ঠার সাথে বলে উঠল, অমিত, অমিত কোথায় গেল? এই ঘর থেকে বেরোনোর একমাত্র রাস্তা তো এটাই। তাহলে সে গেলে তো আমি দেখতেই পেতাম। সে গেল কোথায় তাহলে? সে কি আমার ঘুম ভাঙার আগেই উঠে গিয়েছিল? কিন্তু আমার ঘুম তো অত গভীর নয় যে একজন আমার পাশ থেকে উঠে চলে গেল আমি টেরই পেলাম না। এবার নিলয়ের চোখ গেল অমিতদের স্টাডি রুমে। সে ঘরে আলো জ্বলছে, বেশ কিছু গলাও শোনা যাচ্ছে ঘর থেকে। মনে হচ্ছে ঘরে 2-3 জন মিলে কিছু আলোচনা করছে। এত রাতে কারা এ ঘরে? নিলয় কৌতূহল বশত ঘরের দরজা খুলতে উদ্যত হবে এমন সময় কোথা থেকে যেন লাগাম ছাড়া ঝোড়ো হাওয়ার দল বেঁধে এসে উপস্থিত। ঝোড়ো হাওয়ার দাপটে শটাং করে ঘরের ভেতরের দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই নিলয়ের চোখ গেল ঘরের ভেতর। নিলয়ের দৃষ্টি ঘরে যেতেই সে যা দেখল তাতেই তার গলা থেকে একটা স্বর বের করার মতো আর ক্ষমতা নেই। তার হৃৎপিণ্ড থেমে যাবার জোগাড় হয়েছে। সে ধপ করে বসে পড়ল দরজার বাঁ দিকে। সে ঘরের ভেতর যা দেখল তাতে যে কোনো মানুষকে তার ভয়ের চরম সীমায় পৌঁছে দিতে বাধ্য। সে ঘরের ভিতর দেখল 3টি মুন্ডহীন দেহ
যারা নিজেদের মধ্যে নানান আলোচনায় ব্যস্ত। তাদের বাহ্যিক কোনো বিষয়ের দিকে কোনো খেয়াল নেই, তারা তাদের আলোচনাতেই মগ্ন। এবার ঘর থেকে চেয়ার সরানোর শব্দ হলো। মনে হচ্ছে তারা তাদের স্থান ত্যাগের জন্য প্রস্তুত হচ্ছে। তারা পায়ের শব্দ করতে করতে ঘর থেকে যেন বেরিয়ে আসছে। নিলয় আড়াল হয়ে বসল। সে দাঁড়াবার মতো শক্তি পাচ্ছে না। তিনটি মুন্ডহীন গলা কাটা দেহ হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে একতলার সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারা একবার পিছন দিকে ফিরল। নিলয় পিছন দিকেই তাদের দেখতে লাগলো। কিন্তু নিলয় ভাবতে লাগলো, সে যে ঘরের ভেতর কথাবার্তা শুনেছিল তা কি করে সম্ভব? এই তিনজনের মাথাই তো নেই। এরপর নিলয় তাদের ভালো করে দেখল। তারা তিনজন তাদের মুন্ডুগুলো তাদের বাম হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে তাদের চুলের সাথে, আর মুন্ডুগুলো থেকে অবিরাম রক্ত ঝরছে। এই তিনজনের মধ্যে দুজনের মুন্ডু তো নিলয়ের ভালোভাবেই চেনা, তার সাথে সেই দুজনের সাজ পোশাকও। সে অস্ফুট ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এই যে অমিত আর ওর বাবা। হৃৎপিণ্ড তখন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে নিলয়ের। এটা কিভাবে সম্ভব? নিলয় বুঝে উঠতে পারছে না। বাইরে ও বাড়ির ভেতরে তখন ঝোড়ো হাওয়ার দাপট বর্তমান। এবার ওই তিনটি দেহ নিচে নেমে গেল। তাদের নিচে নামতে দেখে বারান্দার এক কোণে এসে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল নিলয়। কোথা থেকে হঠাৎ একটা পোড়া মাংসের আষ্টে গন্ধে ভরে গেল চারিদিক। নাককে যেন একেবারে ঝাঁঝিয়ে তুলছে এই গন্ধ। নিলয়ের বমি পেতে শুরু করলো। সে কোনো রকমে তা ঠেকিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। নিচে অমিত ও তার বাবা এবং আরেকটি মুন্ডহীন দেহ সোফায় বসে কি সব কথা বলছেন এবং অট্টহাসি হাসছেন। কিন্তু তাদের একটা কথাও নিলয়ের মাথার ভিতরে ঢুকলো না। তবে তাদের মধ্যে অমিতের বাবার বলা একটা কথা নিলয়ের কানে এসে লাগলো। অমিতের বাবা বারবার বলছে, কালো অমাবস্যার পুণ্যতিথিতে আমরা পঞ্চনশ্বর হব। নিলয় এই কথাটা যেন আগেও কোথাও শুনেছে। হ্যাঁ, অমিত গাড়িতে ওঠার সময় এই কথাটাই বলেছিল। নিচে অমিতের গলা শুনে নিলয়ের ঘোর কাটল। মা, তাড়াতাড়ি চা নিয়ে এসো, কাকাবাবু তো বসে আছেন। রান্নাঘর থেকে অমিতের মা উত্তর দিল, আমি এখনই আসছি। রান্নাঘর থেকে যখন অমিতের মা বেরিয়ে এলো তখন তাকে দেখে নিলয় আরও একবার চমকে গেল। ততক্ষণে বাতাসে সেই পোড়া মাংসের আষ্টে গন্ধটা আরও উগ্র হয়ে উঠল। অমিতের মায়ের দেহ যেন একদম আগুনে পুড়ে ঝলসে গেছে। তার শরীরের কোনো কোনো অংশ থেকে রক্ত ঝরছে। নিলয় এ দৃশ্য যেন আর সহ্য করতে পারছে না। সে ভয়ে চিৎকার করে উঠল। সে চিৎকার করে উঠতেই সব দেহগুলো তার দিকে তাকালো আর হাসতে হাসতে বলতে থাকলো, তুই মরবি, তুই মরবি। নিলয় এমন সময় ভয়তে একমাত্র নসুদাকে ভরসা করে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে থাকলো। নসুদা, ও নসুদা, তাড়াতাড়ি পালাও, আমাদের এ বাড়ি থেকে পালাতে হবে, না হলে আমরা বাঁচতে পারবো না। কিন্তু নসুদা তার ডাকের উত্তর দেয় না। নিলয় অসাবধানতা বশত সিঁড়িতে পা পিছলে গড়িয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ি থেকে পড়ার ধাক্কা আর এই সব ঘটে যাওয়া ঘটনার ফলে তার স্নায়ুতে অনেক চাপ পড়ে যায়। ফলে সে মেঝেতেই জ্ঞান হারায়। সেদিনের গোটা রাতটা এভাবেই কেটে যায়। পরদিন অমিতদের বাড়ির তালা খুলে নসুদা বাড়ির ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেল। সে বলে উঠল, এ কে? এই বসার ঘরের মেঝেতে পড়ে আছে এভাবে? নসুদা ভালো করে খেয়াল করে দেখল নিলয়ের জ্ঞান নেই। সে নিলয়ের চোখে মুখে জল ছিটালে আস্তে আস্তে নিলয়ের জ্ঞান ফিরে এলো। নিলয় নসুদাকে দেখে চমকে উঠল। সে ভয়ে বলে উঠল, নসুদা, আমাদের এখান থেকে পালাতে হবে, নইলে আমরা বাঁচবো না। ওরা আমাদেরকে মেরে ফেলবে। নিলয়ের মাথায় তখনও কালকের রাতের ঘটনা ঘুরপাক খাচ্ছে। নিলয়ের এমন কথাবার্তা শুনে নসুদা অবাক হয়ে গেল।
ইনি কে আর কী সব বলছেন? আর এখানেই বা ঢুকলেন কি করে? বাড়ি তো বাইরে থেকে তালাবদ্ধ। তাহলে নসুদা এসবই ভেবে চলেছে। তারপর নসুদা বলে উঠল, এ আপনি কে? আর এখানেই বা ঢুকলেন কি করে? আর কি সব বলছেন? কারা আমাদের মেরে ফেলবে? তখন নিলয় অবাক হয়ে গেল নসুদার কথা শুনে ও ব্যবহার দেখে। নসুদা যেন তাকে চিনতেই পারছে না। তখন নিলয় বলল, নসুদা, নসুদা, তুমি আমায় চিনতে পারছো না? আমি অমিতের বন্ধু নিলয়। পরশুদিন অমিতের সাথে এ বাড়িতে ঘুরতে এসেছিলাম। নিলয়ের এসব কথা শুনে নসুদার মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। নসুদা মনে মনে ভাবল, কি বলছে কি লোকটা? পরশুদিন অমিত দাদাবাবুর সাথে নাকি এই বাড়িতে এসেছে। এ কি করে সম্ভব? তখন নসুদা একটু বিরক্তির স্বরেই বলল, দুধ মশাই, আপনার কি মাথা খারাপ নাকি যে অমিত দাদাবাবু আপনাকে এ বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, বাড়িটা তো 6 মাস তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ভালো করে দেখুন, চারিদিকে ধুলো বালিতে চারদিক ভরে রয়েছে। আর আপনি বলছেন পরশুদিন আপনি এ বাড়িতে এসেছেন? তখন নিলয় চারপাশটা খেয়াল করল। হ্যাঁ, তাই তো। চারিদিক কেমন ধুলোর স্তূপে ঢাকা পড়েছে। দেখে বোঝাই যাচ্ছে বহুদিন এখানে কোনো মানুষের যাতায়াত বা বসবাস হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? কাল রাত অবধি যে বাড়ি এত সাজানো গোছানো ছিল, এত ঘটনা ঘটল, সেখানে সে বাড়ি আজ ধুলোর স্তূপ। নিলয়কে চুপচাপ দেখে নসুদা বলে উঠল, তা মশাই, আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেনই বা কেন? হ্যাঁ, আর আপনার মাথা থেকে তো রক্তও ঝরছে। এই আপনার সাথে কি হয়েছে? নিলয় মাথায় হাত দিয়ে দেখল তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। নসুদা রক্তটা পরিষ্কার করে দিয়ে পট্টি বেঁধে দেয় নিলয়ের মাথায়। তারপর তাকে সবটা খুলে বলতে বলে। নিলয় এক এক করে সব ঘটনা বলতে থাকে, সাথে শেষের ওই ঘটনাটাও বলল, আমরা পঞ্চনশ্বর হব। সবটা শোনার পর নসুদা বলল, আপনার ভাগ্য ভালো দাদাবাবু যে আপনি প্রাণে বেঁচে গেছেন। আর পঞ্চনশ্বর বলতে যখন কোথাও একসাথে 4 জন মারা যায়, তখন তারা 5ম জনকে খোঁজে। তখন তাদের কাছের মানুষদেরই মেরে তাদের দলে আনতে চায়। এইভাবেই তারা 5 জন মিলে পঞ্চনশ্বর হয়ে ওঠে। মানে? হ্যাঁ, এ বাড়িতে 4 জন মারা গেছে। অমিত দাদাবাবু, কর্তা মশাই, গিন্নিমা, আর একজন হলেন কর্তা মশাইয়ের এক বন্ধু। আপনার থেকে যা শুনলাম, আপনি এই 2 দিন ধরে আমাকে ভেবে যাকে দেখছেন, সে আসলে কর্তা মশাইয়ের বন্ধু, যিনি আমার রূপ ধরে এসেছিলেন। কারণ আমি এখানে সেই ভয়ানক দিনের পর, অর্থাৎ 6 মাস পর আজ এই বাড়িতে ঢুকলাম, আর ঢুকেই এই সব ঘটনা। তখন নিলয় কৌতূহলী হয়ে জানতে চাইল, সেদিন কি হয়েছিল নসুদা? নসুদা তখন সেদিনের সব ঘটনা বলতে শুরু করলো। সেদিন দাদাবাবু ব্যবসার কাজ সেরে তার বন্ধুর সাথে কাটোয়া লোকাল ধরে ফিরছিলেন। দাদাবাবুর কাছে সেদিন ব্যবসার বেশ কিছু টাকা ছিল। বিষ্ণুপ্রিয়া হল থেকে কিছু লোক সেদিন কর্তা মশাইদের একই কামরায় উঠেছিল। তারা কর্তা মশাইয়ের কাছে অত টাকা দেখে লোভে পড়েছিল। আসলে তারা ছিল বড় মাপের চোর গুন্ডা। তার আগের দিনই অমিত দাদাবাবুও বাড়িতে এসেছিলেন। কর্তা মশাই বাড়িতে ফিরেই তার বন্ধু ও অমিত দাদাবাবুকে নিয়ে তার স্টাডি রুমে বসে ব্যবসায়িক আলোচনা করছিলেন। এমন সময় বাড়ির দরজায় কড়া নড়ে উঠল। কত রাত হয়েছে বলে আমি দরজা খোলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু গিন্নিমা দরজাটা খুলে দিতে বলল, যদি কেউ বিপদে পড়ে এসে থাকে সেই জন্যই। কিন্তু দরজা খুলে লোকগুলো বলল কর্তা মশাইয়ের সাথে দেখা করতে চায়, ওই ব্যবসায়িক কাজের কি সব দরকারের জন্য নাকি এসেছে। তারপর তারা ভেতরে আসলো, কিন্তু লোকগুলোর মধ্যে কিছু লোক হুট করে রান্নাঘরে ঢুকে গিন্নিমাকে বেঁধে ফেললো আর মুখে কাপড় বেঁধে দিল। আমি ভয় একটা জায়গায় লুকিয়ে পড়লাম। লোকগুলো সেই বিষ্ণুপ্রিয়া হল থেকে কর্তা মশাইদের পিছু নিয়েছিল। আর ওই লোকগুলোর মধ্যে কিছু লোক
ওপরে স্টাডি ঘরে গেল। ঘর থেকে কর্তা মশাইয়ের করুণ আর্তনাদ ভেসে আসলো কিছুক্ষণ পর। তারপর তারা ঘর থেকে সব টাকা নিয়ে নিচে নেমে এসে গিন্নিমার গায়ে আগুন ধরিয়ে দিল। গিন্নিমা যতক্ষণ না পুরোপুরি শেষ হয়ে গেলেন ততক্ষণ ওরা এ বাড়িতেই ছিল। তারপর তারা চলে গেল। উপরের ঘর থেকে রক্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। আমি দৌড়ে উপরের ঘরে গিয়ে সব দেখে শিউরে উঠলাম। তিনজনেরই দেহ থেকে মুন্ডুগুলো আলাদা হয়ে পড়ে রয়েছে। তাদের মুন্ডু ছেদ করেছে গুন্ডাগুলো, আর সাথে সারা ঘরটাকে লন্ডভন্ড করেছে ওই গুন্ডাগুলো। ঘরের অবস্থা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল তাদের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়েছে। তারপর ওই 4টি দেহের দাহ কার্য করা হলো। গ্রামের আমরা সবাই মিলেই করলাম। তারপর আমি বাড়িতে তালা দিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের সবাই বলছিল এই বাড়িতে নাকি রাত হলেই নানান রকমের শব্দ পাওয়া যায়। অনেকদিন পর আজ আমি এখানে এসেছিলাম বাড়িটার অবস্থা দেখতে। এসেই আপনাকে এইভাবে পড়ে থাকতে দেখলাম। এবার নিলয় বুঝতে পারল তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর অর্থ। কেন প্রথমে কালো বিড়াল? কারণ কালো বিড়াল সবার আগে অশুভ শক্তির আঁচ পেয়ে যায়। তারপর শিয়াল। গ্রামের ওই লোকটা কেন অমন বলেছিল, আরও বাকি সবগুলো ঘটনার যোগসূত্র সে পেয়ে যায়। নিলয় মনে মনে ভাবল সে 2 দিন অতৃপ্ত আত্মাদের সাথে থেকেছে। এই কথা ভাবলেই তার গা শিউরে উঠছে। তার সত্যিই বেশ ভালোই হাওয়া বদল হয়েছে, আর দরকার নেই। সে সকালে ট্রেন ধরে বাড়ি ফিরে গেল। শুনছিলেন সিরাজপুরের জমিদার বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এই সপ্তাহের একেবারে শেষে একটি রুদ্রপ্রিয় গিরি অ্যাডভেঞ্চার নিয়ে। আপনারা কিন্তু তৈরি থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।